যদি কেউ প্রমাণ করতে পারেন পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন দলের, শুধু আওয়ামী লীগ না, কোন দলের দালালি করেছে যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজে তো ইসলামী আন্দোলন ছাড়বই, সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দেব। তো আপনারা কেউ দিতে পারে নাই। যারাই বলে দালাল, এদের কারো কাছে প্রমাণ নাই, শুধু মুখে বলা, মুখে বলা। বুঝতেছেন কিনা? মুখে। আরেকটা বিষয় আছে, যারা আমাদেরকে দালাল বলে, খুঁজে দেখেন দিন শেষে তারাই দালাল। 2018 নির্বাচনে সেই সময়ের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সংলাপে বিএনপি গিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল গিয়েছে, ইসলামী আন্দোলন যায় নাই। তাদের সাথে গোপনে গোপনে আতাত হয়ে গেল, তারা নির্বাচনে গেলেন। বিএনপির কারণে ইসলামী আন্দোলন তখনকার নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমার স্পষ্ট তখনও মনে আছে, আমরা অর্ধবেলায় গিয়ে আমরা সাথে সাথে ভোট বর্জন করেছি। অর্ধবেলায় গিয়ে আমরা কি করেছি? বিএনপিও ঘোষণা দিয়েছিল আমরা ভোট বর্জন করেছি, কিন্তু তারা আরেকটা চালাকি করেছে। সেটা হলো, ভাই, একটা মিষ্টির লোভ কেউ সামলাতে পারে না। একটা মিষ্টির লোভ কেমন? যখন সারাদিন ভোট টোট গণনার পরে বিকালবেলা বলা হলো যে আপনারা 6 জন বা 7 জন এমপি পেয়েছেন, পার্লামেন্ট মেম্বার আপনাদের 6 থেকে 7 জন নেওয়া হবে, মহিলা কোঠাও একটা আপনাদেরকে দেওয়া হবে। এই লোকটা তারা সামলাতে পারে নাই। যদিও ভোট বর্জন করেছিল, কিন্তু তারা ওই এমপি পার্লামেন্ট মেম্বার ছিল এবং তারা মহিলা আসনটাও নিয়েছে। কত সাল পর্যন্ত? 2022-এর ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত তারা এমপি ছিল। ইসলামী আন্দোলন বিশ্বাস করে পীর সাহেব চরমনাইয়ের যা কাজ আমারও তা কাজ, পীর সাহেব চরমনাইয়েরও যা কাজ একজন সাধারণ কর্মীর, সাধারণ ভোটার, সাধারণ সমর্থকেরও সেই কাজ। কারণ ইসলাম কায়েম করার জন্য পীর সাহেব চরমনাইয়ের রক্ত, ঘাম, মেধা, শ্রমের যেমন প্রয়োজন, ইসলাম কায়েমের জন্য আমারও রক্ত, ঘাম, মেধা, শ্রমের ঠিক তেমন প্রয়োজন। ইসলাম বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে পীর সাহেব চরমনাইয়ের যে মূল্য আমারও সেই মূল্য, ইসলাম চরমনাইয়ের যা কাজ আমারও তাই কাজ। তবে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য পীর সাহেব চরমনাইকে আমরা আমির মানি। আমাদের ভবিষ্যৎ ভালো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে ইসলামের পতাকা উঠার আভাস দেখতে পাচ্ছি। গোটাটা যখন মহাভারত ছিল, পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত যখন ভাগ হয় নাই, ইংরেজরা এদেশ শাসন করতো, এটা আমরা সবাই জানি। তো ইংরেজরা এদেশ থেকে চলে গিয়েছে ঠিক, কিন্তু ওরা ইসলামের বীজকে এমন ভাবে নষ্ট করতে চেয়েছে আর কুফরির বীজকে এমন ভাবে বপন করেছে যে আমরা যেই সেক্টরে তাকাই, একদম শিক্ষা সেক্টর, অর্থনৈতিক সেক্টর, এরপরে পারিবারিক সেক্টর, রাজনৈতিক সেক্টর, সব দিকে কিন্তু দেখবেন একটা ধোঁয়াশা, ঝামেলার মধ্যে আমরা আছি। কোনো জায়গায় স্থিরতা নাই, সব জায়গায় অস্থিরতা। এর মূল কারণ হচ্ছে ওদের একটা চক্রান্ত। তো এখন বাংলাদেশের সিচুয়েশনে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছে বা দেশ পরিচালনার দায়িত্বে আছে, এরা কখনোই চাই নাই যে গোটা বাংলাদেশে ইসলামিক শক্তির উত্থান হোক, ঠিক না? এবং এই জন্য আপনি দেখবেন একদম প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, সাউন্ড মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং পাঠ্য বই পুস্তকগুলোতেও হুজুরদের কোনো অবদান বা ইসলাম প্রিয় মানুষদের কোনো অবদান আছে, এটা তারা কোনোভাবেই স্বীকৃত দিতে চায় না, স্বীকৃতি দিতে চায় না। আপনি দেখবেন স্বাধীনতা যুদ্ধের সময় চরমনাইয়ের পীর সাহেব, মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কি অবদান ছিল, এটা এরা স্বীকৃতি দিতে চাবে না। আবার তখন যদি বলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আলেমদের কি অবদান ছিল, এটা কিন্তু এখন পর্যন্ত তারা কোনোভাবে মানতে চায় না। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধ তো অনেক আগের। এখানে যেহেতু অনেক যুব সমাজ আছেন, আপনাদেরকে বলি, এই 5ই আগস্ট 2024-এ
গোটা ইসলাম পন্থীদের মধ্যে শায়েখ চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম দামাত বরকাতুহুমের কি অবদান ছিল, এটাকে কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন? কিন্তু আপনি দেখেন তো বাংলাদেশের কোন আলোচনায় শায়েখ চরমনাইয়ের নাম আসে? আমি তো যেটা ভালো করে বলি, প্রথম বিষয় হচ্ছে ছাত্রদের আন্দোলন জুলাই ছিল, যেহেতু এখন আগস্ট, আজকে 1 তারিখ, প্রসঙ্গক্রমে আলোচনা করতেই হয়। ছাত্রদের জুলাই দিন যত যাচ্ছে আন্দোলনের গতি তত বাড়তেছে। রাজনৈতিক দলীয়ভাবে বিবৃতি বা ছাত্রদের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং পীর সাহেব চরমনাই। আমি স্পষ্ট করে বললাম, কোন দল, কোন রাজনৈতিক দল ছাত্র আন্দোলনের সাথে প্রকাশ্যে ছিল না। আমাদের আমির, আমাদের নায়েবে আমির বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য, তাদেরকে স্পষ্ট সমর্থন। সর্বশেষ 3 আগস্ট শায়েখ চরমনাই সশরীরে নেমেছেন, সশরীরে নেমেছেন। বাংলাদেশের কোন আলেম তখন নামে নেই, কোন রাজনৈতিক দলও নামে নেই। আমি মাঝে মাঝে বলি যে এখন তো অনেক নেতা, এখন শুধু নেতা দেখবেন, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে, ফেস্টুনে ঝুলে, গাছে ঝুলে, এরপরে হলো কি খাম্বায় ঝুলে, সব নেতা। তো 5ই আগস্টের আগে এই নেতাদেরকে বাহিরে দেখা যায়নি, এরা সব ভেতরে ছিল। ভেতরে বলতে সব জেলের ভিতরে তা না, কিছু গর্তের ভেতরেও ছিল। সেই সময় সাহস করে শায়েখ চরমনাই নেমেছেন। 3 আগস্ট নেমে সে লোক দেখানো একটা নামা নামলেন, এরকম না যে 3 আগস্ট নেমেছেন আর নামেন নাই। 4 আগস্ট, 3 আগস্ট যা নেমেছেন তার থেকে 10 গুণ লোক বেশি নিয়ে 4 আগস্ট আবার নেমেছেন। তা আমি বলি যে 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট শায়েখ চরমনাই যেভাবে নেমেছেন এবং আমরা যেভাবে নেমেছিলাম, যদি সেদিন গুলি দেওয়া হতো তো গুলি আমার বুকেও লাগতো, শায়েখ চরমনাইয়ের বুকেও লাগতো। ইসলামী আন্দোলনের হাজারো কর্মী আহত হতো, হয়নি? আমাদের সমাবেশে গুলি দেওয়া হয়েছে না? আচ্ছা, এরপরে 5ই আগস্ট সকাল 12টা পর্যন্ত যখন ছাত্রদের সেই লং মার্চ টু ঢাকা এবং সর্বশেষ তখনকার বঙ্গভবন, গণভবনকে ঘেরাও করার কর্মসূচি শায়েখ চরমনাই ঘোষণা করেছিলেন ছাত্রদের সাথে গিয়ে, শাহবাগে গিয়ে। 12টা পর্যন্ত যখন কেউ নামার সাহস পায় নাই, শায়েখ চরমনাই সশরীরে নেমে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে, জনতার মাধ্যমে তখনকার দেওয়া স্বৈরাচারের কারফিউ ভেঙেছেন। তো এখন দেখেন তো শায়েখ চরমনাইয়ের নাম নেওয়া হয় না। জুলাই সনদ করা হলো, ইসলামী আন্দোলনের অবদান নিয়ে, শায়েখ চরমনাইয়ের অবদান নিয়ে কথা বলা হয় না। বরঞ্চ একদল এখন ট্যাগ লাগাতে ব্যস্ত হয়ে পড়েছে যে পীর সাহেব চরমনাই এবং পীর সাহেব চরমনাইয়ের দল ছিল আওয়ামী লীগের দালাল। আপনাদের কারো মুখ থেকে নাউজুবিল্লাহ শব্দটা বের হলো না? আচ্ছা, আপনারা কি এটা বিশ্বাস করেন? দেখি কারা কারা। না থাকলে আপনি সৎসাহস করে দাঁড়ান, আপনি আমার সাথে কথা বলতে পারেন। এটা কোনো সভা সেমিনার না, তো ঘরোয়া আলোচনা। যদি কেউ মনে করেন যে পীর সাহেব চরমনাই আওয়ামী লীগের দালাল, কারো কাছে প্রমাণ থাকে, আপনি আমাকে বলতে পারেন, আপনি আমাকে বলতে পারেন, সেই সুযোগ আপনাকে দিলাম। আমি কিছুদিন আগে চ্যালেঞ্জ দিয়েছিলাম, যদি কেউ প্রমাণ করতে পারেন পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন দলের, শুধু আওয়ামী লীগ না, কোন দলের দালালি করেছে, যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমি নিজে তো ইসলামী আন্দোলন ছাড়বই, সর্বপ্রথম আমি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দেব। তো আপনারা কেউ দিতে পারে নাই। যারাই বলে দালাল, এদের কারো কাছে প্রমাণ নাই, শুধু মুখে বলা, মুখে বলা। বুঝতেছেন কিনা? মুখে। আর একটা বিষয় আছে, যারা আমাদেরকে দালাল বলে, খুঁজে দেখেন দিন শেষে তারাই দালাল। এটা আপনারা ঠিক বলেছেন, এটা আপনাদের ভালো বিষয়। তবে যদি আপনারা ঠিক নাও বলতেন, তারপরেও এটা ঠিক। কি বলেন না? তারা দালালি করে, কখনো আওয়ামী লীগের দালালি করেছে, কখনো বিএনপির দালালি করছে। কারা করছে আমার নাম নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু
আজকে জাতির সামনে এদের মুখোশ কিন্তু খুলে গিয়েছে। কি কথা বলেন না কেন? দিন শেষে আজকে তাদের মুখোশ খুলে গিয়েছে। কারা স্বার্থের জন্যে ঐক্য বন্ধ করে, ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে, শুধুমাত্র ক্ষমতার ভাগাভাগির জন্যে জালিমদের পক্ষ নেয় বা জালিমদের দালালি করে, জালিমদের হয়ে কথা বলে, আজকে এটা ক্লিয়ার হয়ে গেছে। এখন এরা যদি আমাদেরকে বলে যে তোমরা আওয়ামী লীগের দালাল, আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, অগুনের দোয়ায় গরু মরে না। অগুনের দোয়ায়। আচ্ছা আপনি বলেন, ইসলামী আন্দোলন গঠন হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোথায় দালালি করেছে বলেন তো আমাকে? কি যুক্তি দিয়ে আপনাদের কারো জানা আছে কোন যুক্তি? ইসলামী আন্দোলন তাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে 2008-এ। কবে? এর আগে নির্বাচনে ইসলামী আন্দোলন করেছে 2001-এ, সেটা ছিল জাতীয় ঐক্য ফ্রন্ট। সেই ঐক্য ফ্রন্টে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, শায়েখ রহমতুল্লাহ আলাইহির কথা ছিল স্পষ্ট যে আমি ইরশাদ সাহেবের কাছে যাইনি, ইরশাদ সাহেব আমার কাছে এসেছেন। তার মানে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি তখনকার কিছু শর্ত দিয়েছিলেন, 7 দফা। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই সময়ের রাজনীতিবিদ থাকলে বুঝবেন। সেই 7 দফা পীর সাহেব শায়েখ রহমতুল্লাহ আলাইহির কথা ছিল এটা, যারা মেনে নিবে আমরা তার পক্ষে আছি। তখনকার বিএনপিও মানেনি, আওয়ামী লীগও মানেনি, এই জন্য তাদের সাথে আমরা যেতে পারি। তখন কে মেনেছিল? এরশাদ সাহেব বলেছিল আমি আপনার এই দফা মানি এবং মেনে আপনার সাথে ঐক্য করতে আমি রাজি। পীর সাহেব চরমনাই বলেছেন তিনি এসেছেন, যদি তিনি তার শর্তের উপরে অটল না থাকেন তাহলে তিনিই সরে যাবেন। তাহলে আমরা 2001-এর নির্বাচনে কোন দলের হয়ে দালালি করেছি না স্বতন্ত্র অবস্থান নিয়ে রাজনীতি করেছিলাম? 2008-এর নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং মার্কা পেয়েছিলাম হাত পাখা, ঠিক না? 2008-এর নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছেন, জামাত ইসলাম অংশগ্রহণ করেছেন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, মানে নিবন্ধিত সকল দল, রাজনৈতিক দলে অংশগ্রহণ করেছে। তাহলে 2008-এর নির্বাচনে অংশগ্রহণ করায় কেউ কারো দালাল বলার সুযোগ নাই। এখন একটা চিকন কথা, মোটা কথা আমাদের সমাজে ছেড়ে দিয়েছে যে ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমনাই ফ্যাসিস্ট সরকারের আমলের নির্বাচনে গিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। আমি এই জন্যই কথাটা বলতেছি। 2008-এ আমরা নির্বাচনে গেলাম, সব দল গিয়েছে, ঠিক আছে তো? আমাদের শামসুদ্দোহা ভাই কথা বলেছেন কিন্তু সংক্ষেপে বোঝাতে চেয়েছিলেন, আমি একটু বিস্তারিত করে বলছি। 2008-এ সব দল গিয়েছে, আমরাও গেলাম। 2014-তে তত্ত্বাবধায়ক দেওয়ার জন্য আমাদের দাবি ছিল, দেয়নি, এজন্য নির্বাচনে বিএনপি যায়নি, জামাত ইসলাম যায়নি, অন্যান্য দলও যায়নি, ইসলামী আন্দোলনও বলেন, জোরে বলেন, যায়নি। তাহলে অন্য কোন রাজনৈতিক দলও যায় নাই, ইসলামী আন্দোলনও যায় নাই। তাহলে অন্যান্য দলের সাথে ইসলামী আন্দোলনের কর্মসূচি এখানে মিলে গিয়েছে। আচ্ছা, ইসলামী আন্দোলন 2018-তে আসে। 2018-তে কথা ছিল তত্ত্বাবধায়ক না হলে বা এই নির্বাচনে, কারণ তার 14 নির্বাচন অত্যন্ত বিতর্কিত, এই নির্বাচনে কেউ যাবে না। অর্থাৎ কথা ছিল বিএনপিও যাবে না, জামাতের নিবন্ধন নাই তারাও যাবে না, ইসলামী আন্দোলনও যাবে না, অন্য কোন দল তারা যাবে না। সেখানে বিএনপি কি করলো? প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের প্রধান, তিনি রাজনৈতিক দলকে ডাকলেন। একমাত্র পীর সাহেব চরমনাই তখন বলেছেন, আপনার কথায় আমরা আস্থা রাখতে পারি না, আপনার সাথে আমরা সংলাপে বসবো না। যাই নাই, জানা আছে আপনাদের? 2018 নির্বাচনে সেই সময়ের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর সংলাপে বিএনপি গিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল গিয়েছে, ইসলামী আন্দোলন যায় নাই। তাদের সাথে গোপনে গোপনে আতাত হয়ে গেল, তারা নির্বাচনে গেলেন। বিএনপির কারণে ইসলামী আন্দোলন তখনকার নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আমার স্পষ্ট তখনও মনে আছে, আমরা
অর্ধবেলায় গিয়ে আমরা সাথে সাথে ভোট বর্জন করেছি। অর্ধবেলায় গিয়ে আমরা কি করেছি? বিএনপিও ঘোষণা দিয়েছিল আমরা ভোট বর্জন করেছি, কিন্তু তারা আরেকটা চালাকি করেছে। সেটা হলো, ভাই, একটা মিষ্টির লোভ কেউ সামলাতে পারে না। একটা মিষ্টির লোভ কেমন? যখন সারাদিন ভোট টোট গণনার পরে বিকালবেলা বলা হলো যে আপনারা 6 জন বা 7 জন এমপি পেয়েছেন, পার্লামেন্ট মেম্বার আপনাদের 6 থেকে 7 জন নেওয়া হবে, মহিলা কোঠাও একটা আপনাদেরকে দেওয়া হবে। এই লোকটা তারা সামলাতে পারে নাই। যদিও ভোট বর্জন করেছিল, কিন্তু তারা ওই এমপি পার্লামেন্ট মেম্বার ছিল এবং তারা মহিলা আসনটাও নিয়েছে। কত সাল পর্যন্ত? 2022-এর ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত তারা এমপি ছিল। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, 2024-এ বিএনপিও যায় নাই, জামাত যায় নাই, অন্যান্য দল যায় নাই, ইসলামী আন্দোলনও নির্বাচনে যায় নাই। এখন এই কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল? না আমি তো আরো স্পষ্ট করে বলবো, বিএনপি আওয়ামী লীগের দালাল। কারণ সে যদি 18 নির্বাচনে না যাইতো আমরা কেউ যেতাম না। বিএনপির মতো একটা দল যারা বাংলাদেশে সুষ্ঠু ভোট হলে তখনকার সময় যদি বলেন আওয়ামী লীগ সরকার গঠন করবে, অন্তত 80 থেকে 90 বা 100টা সিট বিএনপি পেত। সেখানে তাদেরকে 7টা 6টা সিট দেওয়া হলো। আপনারা সুরসুর করে সেই সিট নিলেন, কি বলে, শপথ গ্রহণ করার জন্য গেলেন। শুধুমাত্র মহাসচিব যিনি ছিলেন তিনি যাননি, তাকে নিষেধ করা হয়েছে, আপনি গেলে দলের মান থাকে না। গিয়েছেন। দালাল কে হলো তাহলে? দিন শেষে আমাকে বলছেন দালাল। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আসলে হ্যাঁ, এরপরে যেটা আসতেছি, এটা আসতেছি, এই জাতীয় নির্বাচন গেল। 2018 নির্বাচনের পরে ঢাকা উত্তরে, ঢাকা সিটি দক্ষিণে তারা মেয়র ইলেকশন করে নাই, সিলেটে মেয়র ইলেকশন করে নাই। আজকের আমাদের ইশরাক সাহেব যে মেয়র ফেরত চাচ্ছেন, কোন ইলেকশনে? 2018 নির্বাচনের পরের ইলেকশন তো। তার মানে 2022 সনের ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত তারা আওয়ামী লীগের সাথে পার্লামেন্টে থেকেছে এবং তাদের আইন মেনে নিয়েছে। আবার আমরা তো এমনও দেখতে পাই কেউ কেউ দরখাস্ত করে ভাগের জমিটুকু চেয়েছে, প্লট চেয়েছে। ইসলামী আন্দোলন তো, আচ্ছা, ইসলামী আন্দোলন কি রাজনীতি জানে না? 2001 সালে তো বিএনপি আমাদেরকে প্রস্তাব দিয়েছে 15 থেকে 20টা সিট দেওয়ার। আপনারা কি মনে করেন আওয়ামী লীগ ইসলামী আন্দোলনকে নেওয়ার জন্য মোটেও প্রস্তাব দেয় নাই? 2014, 2018, 2024 এই 3টি জাতীয় নির্বাচনে, বিশেষ করে 2024-এ জাতীয় নির্বাচনে যদি পীর সাহেব চরমনাই একটু মাথা ঘুরাইতেন, একটু মাথা কায়েদ করতেন, ডালি কায়েদ করা বলে না, ডালি কায়েদ করতেন, আওয়ামী লীগের থেকে 50টা সিট আমাদেরকে নেওয়া কোনো বিষয় ছিল না। আমরা নেই, কারণ ইসলামী আন্দোলন আদর্শের রাজনীতি করে। কিসের রাজনীতি বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি করে না, আদর্শের রাজনীতি করে। এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীর মনোযোগ এমন হয়েছে, মনোভাব এমন হয়েছে যে আলহামদুলিল্লাহ 2008-এ নিবন্ধন পাওয়া একটি দল 2025-এ এসে তারা এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, সিটি মেয়র হয় নাই, 2-1 জন কমিশনার কিছু আছেন, বাংলাদেশের 13-14 জন চেয়ারম্যান আছেন, শতখানিক মেম্বার আছেন। এরপরেও কারো মন খারাপ না। কেন মন খারাপ না? এর কারণ হচ্ছে আদর্শের রাজনীতি করি আমরা। ওই যে বললাম, বাংলাদেশের ইতিহাসে ইসলামপন্থীদের উত্থান দেওয়া হয়নি, কোনোভাবে উঠবে এটা দেওয়াই হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তো ইসলামী শক্তিকে উত্থানের জন্য চেষ্টা করতেছে। আপনি বুঝতেছেন কিনা? এদেশে যতগুলো ইসলামিক দল, আমি বলবো না যে কোনো ইসলামিক দল খারাপ না, আমি স্পষ্ট করে বলি, বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দলকে আমি হক মনে করি, সবগুলো ইসলামিক দলের নেতাকে আমি হক মনে করি। প্রশ্ন করবেন তাহলে চরমনাই করেন কেন? চরমনাই করার কারণ হচ্ছে সবগুলো হকের মধ্যে আমি দেখতেছি ইসলামী আন্দোলনের মাধ্যমে
সব থেকে বেশি বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব। কারণ তারা যেভাবে জনসম্পৃক্ত, প্রত্যেকটা সেক্টরে তাদের লোক আছে, শ্রমিকে তাদের লোক আছে, যুবতে তাদের লোক আছে, ছাত্রতে তাদের লোক আছে, ভার্সিটিতে তাদের কমিটি আছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে, ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে। তো আমি দেখছি ইসলামী রাজনীতি যারা করে এর মধ্যে ইসলামী আন্দোলন সবার থেকে আগানো, হক মনে করি সবাইকে, কিন্তু হকের মধ্যে আগানো বেশি, এই জন্য আমি ইসলামী আন্দোলন করি। বুঝতেছেন কথা? এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত তারা আদর্শের রাজনীতি করেছে, করছে, করবে ইনশাআল্লাহ। আদর্শকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য, ইসলামী শাসন প্রতিষ্ঠিত করার জন্য যেই যেই দাবি, জনগণের দাবি নিয়ে তারা কথা বলে, ইসলাম নিয়ে তারা কথা বলে, ইসলামের স্বার্থে যদি কারোর সাথে ঐক্য করতে হয় আগামীতে করবে, যদি কারোর সাথে ঐক্য ভাঙতে হয় ভাঙবে, ইসলামের স্বার্থে যদি কারোর সাথে মিলতে হয় মিলবে, কারো বিরোধিতা করতে হয় করবে, কারোর সাথে হাত মিলাতে হয় হাত মিলাবে, ইসলামের স্বার্থে যদি কারো বিরোধিতা করতে হয় ইসলামী আন্দোলনের বিরোধিতা করবে। ইসলামী আন্দোলন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলে নাই, চাঁদাবাজের বিরুদ্ধে বলেছে। আমাদের আমির, আমাদের নায়েবে আমির, তার যে বক্তব্য নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় হয়েছে, তিনি কোন দলের বিরুদ্ধে বলেন নাই, বলেছেন কিসের বিরুদ্ধে? চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আমি তো বলি ইসলামী আন্দোলন বাংলাদেশের ইতিহাসের সবথেকে স্বচ্ছ একটি দল। আপনি একজনকে দেখান ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদাবাজ। কেন চাঁদাবাজ নাই? কারণ হলো আমাদের এই রাজনৈতিক দলের একদম টপ লেভেলে যারা আছেন তারা চাঁদাবাজি করেন না, সন্ত্রাসী করেন না, সমর্থন করেন না। দ্বিতীয় শ্রেণীর যারা আছেন তারাও চাঁদাবাজি করেন না, সমর্থন করেন না, করতে দেন না। তৃতীয় পর্যায়ে যারা আছেন তারাও চাঁদাবাজি করেন না, করতে দেন না, সমর্থন করেন না। প্রথম দিকের 2, 3 সারি 4 সারির নেতারা যখন চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, লুটেরা করে না, কোনো অঘটন খারাপ দখলবাজির মধ্যে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না, আমাদের সাধারণ সমর্থক, আমাদের নেতা, আমাদের কর্মীরাও কোনো দিক থেকে তারাও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত না। কিন্তু আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কর্মী যদি আগামীর দিনে দেখা যায় আল্লাহ না করুক চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়, দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়, দেশের রাষ্ট্রের সরকার পদক্ষেপ নেওয়ার আগে আমি বুকে হাত দিয়ে বলি আমার আমির আগে পদক্ষেপ গ্রহণ করবে। এতটুকু আস্থা, এতটুকু বিশ্বাস ইসলামী আন্দোলনের আমিরের উপরে আছে, ঠিক না? এই ইসলামী আন্দোলনের রাজনীতি হলো ইসলাম, দেশ, মানবতার পক্ষে। বলেন কয়টা জিনিস? ইসলাম, দেশ, মানবতার পক্ষে। এই জন্য ইসলামী আন্দোলনের শত্রু বেশি। অনেকে আছে শুধু দেশ আর মানবতার পক্ষে কথা বলে, আবার অনেকে আছে শুধু নিজের কথা বলে কিন্তু শোনায় আমি দেশ আর মানবতার পক্ষে কথা বলি। কিন্তু ইসলামী আন্দোলন ইসলামের পক্ষেও কথা বলে, দেশের পক্ষেও কথা বলে, মানবতার পক্ষেও কথা বলে। এখন ইসলামী আন্দোলনের শত্রু কিন্তু 3 দিকে। ইসলামের পক্ষে কথা বলার কারণে যারা ইসলাম নিয়ে ভণ্ডামি করে এরা শত্রু হয়ে গেছে, বুঝতেছে না? ইসলামের পক্ষে কথা বলার কারণে ইসলাম নিয়ে যারা ভণ্ডামি করে পিশাব চরমনাইর, তাহলে তারা পিশাব চরমনাইর শত্রু হয়ে গেল। যারা দেশ নিয়ে রাজনীতি করে, পিশাব চরমনাই যেহেতু দেশ নিয়েও রাজনীতি করে তো তিনি দেশের পক্ষে থাকবেন, দেশের মানুষের পক্ষে থাকবেন। যারা দেশের পক্ষে না, দেশের মানুষের পক্ষে না, শুধু নিজের পেট আর পকেট ভরার জন্য ব্যস্ত, এরা পিশাব চরমনাইয়ের বিরোধিতা করে। পিশাব চরমনাই যেহেতু মানবতার রাজনীতি করেন, তিনি মানবতার পক্ষে কথা বলেন, তাহলে যারা মানবতা বিরোধী, যারা মানবতা চায় না, যাদের কারণে মানবতা ক্ষুণ্ণ হয়েছে, যাদের কারণে ধর্ষণ হয়, যাদের কারণে খুন হয়, যাদের কারণে গুম হয়, এরা পিশাব চরমনাইয়ের বিরোধিতা করছে। কোন ভালো মানুষ পিশাব চরমনাইয়ের বিরোধিতা করে না। দালাল দালাল বলে কেন জানেন? বাংলাদেশে একটা সহজ ট্যাগ লাগানো খুব সহজ। হুজুরদেরকে জঙ্গি ট্যাগ লাগানো, মানুষ এটা শিখে গেছে যে এই ট্যাগ এখন খায় না। রাজাকারের ট্যাগ লাগানো মানুষ এটা এখন খায় না, কিন্তু মানুষ একটা জিনিস খায়। কি খায়? ভারতের দালাল বা আওয়ামী লীগের দালাল।
যদি কাউকে এটা বলা যায় তাহলে ভোটের মাঠে তারা মনে করতেছে এটা যে কিছু ভোট কমে যাবে, কিন্তু আমি বলি না, তোমরা দালাল দালাল বলার কারণে তোমাদের মুখোশ উন্মোচন হচ্ছে পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন তথা ইসলাম পন্থীদের ভোট বাড়তেছে। এবার আমি আরেকটু আলোচনা করি, আপনাদের কষ্ট হইতেছে? আগামীর ভোটের দৃশ্যটা কেমন হবে, চিত্রটা কেমন হবে একটু খেয়াল করেন। পিয়ারের আলোচনা একটু পরেই করি। পিয়ার যদি নাও হয় অসুবিধা নাই, টেনশন করেন না। অবশ্য আমরা একদিকে সাকসেস, কেন গত পরশু দিনকা উচ্চ কক্ষে, মানে আগে তো সরকার ছিল এক কক্ষ বিশিষ্ট, এখন 2 কক্ষ বিশিষ্ট হবে, 2 উচ্চ কক্ষে পিয়ার সিদ্ধান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ চরমনাই তথা এই ধরনের মানুষদের সাকসেস আলহামদুলিল্লাহ। তবে সম্পূর্ণ পূর্ণ সাকসেস হতে চাই আমরা। আগামী নির্বাচনটা আসলে আমাদের দেশের বড় দল যা মনে করতেছে তেমন হবে না। আপনাদের সাথে আমার চিন্তা মিলে কিনা একটু দেখবেন। আগামী নির্বাচনটা বিগত দিনে ওই 2 জমিদার ছাড়া আর কেউ জিততে পারে নাই, ঘুরে ফিরে ওই 2 জমিদার, হয়তো মামায় নয়তো কাকায়, চাচায় নয়তো মামায়, এই 2 জায়গায় ছিল। আর আমাদের কি তখন তারা বলতেছিল আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা, কিন্তু এখন কিন্তু ব্যাপারটা তেমন না। এবারের নির্বাচনটা একটু ভিন্ন। বলে কেন? এবারের নির্বাচনটা হবে এমন, মানুষ এখন অনেক সচেতন, মানুষ এখন অনেক সচেতন। মানুষ এত সচেতন, কারা ফ্যাসিবাদ হওয়ার কারণে দেশ ত্যাগ করেছে আর কারা ফ্যাসিবাদ হতে যাচ্ছে, মানুষ 2টা বিষয় স্পষ্ট। কারা চিহ্নিত ফ্যাসিবাদ ছিল, সামনেও হবে, এটা মানুষ এখন স্পষ্ট হয়ে গেছে। আর নির্বাচন একটু দেরি হওয়ার কারণে এটা আরো সহজ হয়েছে। এখন মানুষের স্পষ্ট হয়ে গেছে যে যদি এদেশের ওই বড় 2 জমিদারের আরেকজনকে আবার আনা হয়, তাহলে পেছনের জমিদার তারা যা করেছে এখনো এরাও কেন করবে। আমি একটু আপনাদেরকে এটার একটা উদাহরণ দিই। 91 সালে বর্তমান বিএনপির যিনি চেয়ারম্যান, তিনি মানে চেয়ারপারসন নাকি, তিনি ক্ষমতায় আসলেন। আমার কথা একটু লম্বা হইতেছে না? তিনি ক্ষমতায় আসলেন, আসার পরে কি আইন পাশ করলেন? আমার তত্ত্বাবধায়ক সরকার দেব না। এবং আপনাদের মনে আছে কিনা 96-তে তখনকার বিএনপি সরকার ঘোষণা করেছিল আমার নির্বাচন আমি একা করব, কারোর প্রয়োজন নেই। এবং সে কারণে তিনি নির্বাচন একাই করেছেন, অন্য কোন রাজনৈতিক দল তার সাথে বেশি দিন টিকতে পারেন নাই। অল্প দিনের মধ্যে আবার তার পতন হয়েছে, এরপরে আবার নির্বাচন হয়েছে। আসলো কে? আওয়ামী লীগ এসে তত্ত্বাবধায়ক দিল, বিএনপি আবার আসলেন, এসে আবার তত্ত্বাবধায়ক দিবে না। শেষ পর্যন্ত গেল কোথায়? মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের আবার আওয়ামী লীগ আসলো। এইবার আওয়ামী লীগ এসে ওই পদ্ধতি অ্যাপ্লাই করেছে 96-তে বিএনপি যেটা অ্যাপ্লাই করেছিল। অর্থাৎ বিএনপির দেখানো পথেই আওয়ামী লীগ হেঁটেছে। এজন্য আমি বলি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ, 2 সাপের। জনগণ এটা এখন ক্লিয়ার বুঝেছে। শোনেন, 71-এর স্বাধীনতার পর থেকে পর্যন্ত 2025 পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, এরা জনগণের পিঠের উপরে পাড়া দিয়ে ক্ষমতায় বসেছে, ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় বসেছে। এরা জনগণের ভোটের উপরে ক্ষমতায় বসেছে, জনগণের ভোট চুরি করেছে। এরা বারবার বলেছে আমরা জনগণের পক্ষে, কিন্তু 2025 পর্যন্ত 71 থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণকে ধোঁকা দিয়েছে, জনগণকে ঠকিয়েছে, জনগণের অধিকার লুণ্ঠন করেছে, জনগণের সাথে এরা বারবার চিটারি করেছে। এজন্য জনগণ এদেরকে চিনেছে। এবার জনগণ বিকল্প চাচ্ছে। আমি আগামী নির্বাচনের কথা বলছি। আগামী নির্বাচন আশা করা যায় যে ইসলাম পন্থীদের একটা শক্তিশালী ঐক্য যদি হয়ে যায়, আর ঐক্য হবে এর একটা সম্ভাবনা আছে না? দেখতে পাচ্ছি, আছে না? শুধু দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনে ইসলাম পন্থীরা যখন হাতে হাত মিলাবে,
দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা যখন অনৈক্যের পথ ভুলে গিয়ে ঐক্যের পথে হাঁটা শুরু করবে, এরা কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবে, হাতে হাত রেখে পথ চলবে, এই বাংলাদেশে তখন কোন দেশদ্রোহী, ইসলামদ্রোহী, মানবতাদ্রোহী, কোন খুনি তাই নেও ভালো। আমি আপনাদের একটা ছোট্ট ছক বলি। বর্তমান বাংলাদেশের এই সিচুয়েশনে বিএনপির কত পার্সেন্ট ভোট আছে? না না, এত কমায়েন না, 10% না, এত কমায়েন না, আছে, একেবারে ভোট নাই তা বললেন। স্বাভাবিক হলো, স্বাভাবিক গতি হলো এদেশে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট প্রায় সমান সমান, অর্থাৎ 20 থেকে 30, 20 থেকে 30, উপরে 30, নিচে 20। 5ই আগস্টের একদম পরপরই বিএনপির ছিল 40%, 5ই আগস্টের পরপরই। কিন্তু এখন যে পরিস্থিতি, তাতে তার ভোট নেমে গিয়েছে 25-এর নিচে। আপনার সাথে আপনারা একমত? 25%-এর নিচে। তাহলে এখন আপনি চিন্তা করেন, বিএনপি যদি 25%-এর নিচে ভোট পায়, তাহলে কত শতাংশ ভোট আছে এখনো? 75% ভোট। সেখান থেকে যদি কোনোভাবে আগামী নির্বাচনে 30 থেকে 35 বা 40% ভোট ইসলামপন্থীরা কাস্ট করতে পারে, সরকার গঠন ইসলামপন্থীরাই করবে, ওরা করতে পারে। তবে তাদের একটা পিআর কেন চায় না? পিআর না চাওয়ার একটা কারণ হলো, পিআর কারা চায় না? পিআর চায় না দুই দল, দুই শ্রেণীর লোকেরা, রাজনৈতিক দলেরা পিআর চায় না। এক শ্রেণীর হলো যাদের ভোট 1%-এরও নিচে। বুঝেন নাই? কারণ বাংলাদেশে যদি কাউকে 1% ভোট পাইতে হয়, তাহলে এখন তো বর্তমানে প্রায় 11.5 কোটি ভোটার, কত প্রায় 12 কোটি ভোটার ধরে নেন। 12 কোটি ভোটারের মধ্যে ও আচ্ছা বলুন, 12 কোটি ভোটাররা এর মধ্যে যদি 1% পাইতে হয়, তাহলে আপনাকে মিনিমাম 12 লক্ষ ভোট পাইতে হবে। আমাদের দেশের কয়টা রাজনৈতিক দল আছে যাদের 12 লক্ষ ভোট আছে? এই ছোট ছোট দলের 50,000 ভোটও নাই, কারো 10,000 ভোটও নাই। আমরা বিগত দিনে দেখেছি তো কার কার মার্কা নিয়ে কে কে নির্বাচন করে, দেখা আছে আমাদের। তাদের ভয় হলো আমরা পিআর পদ্ধতি হলে আমরা ভোট পাবো না, এজন্য তারা পিআর এর বিরোধিতা করে। আরেক দল পিআর এর বিরোধিতা করে তারা, যারা দেখে যে আমরা বর্তমান সিস্টেমে নির্বাচন হলে আমরা পাশ করে ক্ষমতায় গিয়ে আমরা সরকার গঠন করতে পারি, কিন্তু পিআর পদ্ধতিতে হলে সরকার গঠন করতে পারবো না, যদি পারিও তাইলে একক ক্ষমতা থাকবে না, এই জন্য তারা বিরোধিতা করে। পিআর পদ্ধতির একটা ছোট্ট উদাহরণ দিই, বোঝানো হওয়ার দরকার নাই, আপনাদের বুঝ আছে আলহামদুলিল্লাহ। এখন যদি বলেন যে পিআর বলতে কেউ বুঝে না, আচ্ছা আপনারা এফপিটিপি পদ্ধতি নির্বাচন কেউ বুঝেন? নাম জানে না আপনি এখন, অথচ ভোট দিতেছেন এফপিটিপি পদ্ধতিতে। নাম জানেন না, আপনি দুধ খাচ্ছেন কিন্তু দুধের নাম জানেন না, আছে না এমন? আপনি গ্রামের একটা মুরব্বীকে নিয়ে বলেন, বাবা এই পানিটা আপনি খান, সে পানি পুরো খাইলো, এর মধ্যে আবার বোতল ভাঙার পরে আবার আরেক কি বলে কল থেকে পানি ভরলো। যদি বলেন কোন কোম্পানির পানি খাইছেন, বুঝবে সে? কেন বুঝবে না? এখন যদি বলেন মাম কোম্পানি, কেউ চিনে না, মাম কোম্পানি চিনবে কেমনে? গ্রামের মুরব্বী, সে কোম্পানি চিনবে কোত্থেকে, নাম চিনবে কোত্থেকে? সে তো অলরেডি পদ্ধতির মধ্যে আছে। আপনি যদি বলেন পিআর কেউ চিনে না, তা আমি বলবো এফপিটিপি পদ্ধতি, এটাও তো কেউ চিনে না, অথচ এই পদ্ধতিতে বর্তমানে আমরা ভোট দিচ্ছি। সিস্টেম চালু করেন, পাবলিক ভোট দেয়া শুরু করবে। আমি বর্তমান পদ্ধতি আর হলো পিআর পদ্ধতির মধ্যে একটা পার্থক্য দেখাচ্ছি। ধরেন আমরা এখানে 100 জন লোক আছি, এখানে কি আছি? 100 জন লোক আছি। এখন আমাদের যারা মেজবান আছেন, ওনারা বললো যে আপনাদের এই প্রোগ্রামের পরে আপনাদের নাস্তার ব্যবস্থা আছে এবং প্রত্যেকের ইচ্ছা মতো নাস্তা দেওয়া হবে, আপনারা কে কি খাবেন বলেন। তো সামনের এইখান থেকে 25 জন বললেন যে আমরা নাস্তাই যদি দিবেন, বিকালবেলা একটা কফি, বাজেট কিন্তু 100 টাকার মধ্যে, এক কাপ কফি আর সমুচা, সিঙ্গারা, 2টা মিষ্টি 100 টাকার মধ্যে দিয়ে দিয়ে। কয়জন বলছেন? 25 জন। 10 জন বলে না, কফি টফি খাবো না, আমি রং চা খাবো আর পরোটা ভাজি।
কতজন বলছেন? তাহলে 25 জন বললো কি? মানে 25 জনের মতামত একরকম, 10 জনের মতামত 20 জন বলতেছে যে আমাদেরকে আপনারা একটা ডিম দিবেন, ডিম সিদ্ধ করে দিবেন, আমরা ডিম সিদ্ধ খাবো, 2টা কলা দিবেন আর একটা বন রুটি দিবেন। এটা কতজন বলছে? 24 জন বললো যে আমাদেরকে না, এত কিছু দরকার নাই, ওই যে টিপ বিস্কুট আছে না, টিপ বিস্কুট দিয়ে একটা মজো দিয়ে এরপর 1 বোতল পানি দিয়ে। তাহলে 24 জনের মতামত একরকম, 20 জনের মতামত আর একরকম, 10 জনের মতামত আর একরকম। এখন সিদ্ধান্ত নিল কি না 25 জন, মানে সব থেকে বেশি অংশের মানুষ যেহেতু ভোট দিয়েছে যে কি হবে, কফি আর হলো সমুচা সিঙ্গারা, এটাই পাস, সবাইকে এটা খেতে হবে। এই নির্বাচন হলো বর্তমান পদ্ধতির নির্বাচন, FPTP পদ্ধতি। তার মানে 25 জনের সিদ্ধান্তের উপরে, 25 জনের সিদ্ধান্তকে 100 জনের উপরে চাপিয়ে দেওয়া হলো। দ্বিতীয় হলো মেজবানরা বললো না ঠিক আছে, আপনারা যেভাবে চাহিদা আমরা সেভাবেই আপনাদেরকে কি দেব, খাবার দেব। আচ্ছা এবার আপনারাই বলেন কোনটা ভালো? যে যার যেটা মনে চায় সে সেটা পাইলো, এটা ভালো না 25 জনের সিদ্ধান্ত 100 জনের উপরে চাপায় দেওয়া হলো সেটা ভালো? ইসলামী আন্দোলন, এই দেখছেন, মানে বুঝাইলে বুঝেন, কে বলছে বুঝে না? ঠিক ইসলামী আন্দোলন জনগণের চাহিদার জন্যই পিয়ার বলছে। আমি যে বলেছিলাম ইসলামী আন্দোলন মানবতার জন্যই রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন এই জন্যই পিয়ার চায়, কারণ প্রত্যেকটা পিয়ারের ভোট মানে একজন ভোটারের ভোটও নষ্ট হবে না। প্রত্যেকজন ভোটার বলবে আমার অধিকার আছে, আমারও একজন ব্যক্তি, আমারও একজন প্রতিনিধি সংসদে আছে। বুঝতে পারছেন কিনা? এই জন্য পিয়ারের বিরোধিতা যারা করে মনে রাখবেন এরা 2 ধরনের। কয় ধরনের বলছিলাম? এক ধরনের যাদের ভোট নাই, 1%-এরও নিচে বা 0.50%-এরও নিচে, একটাও পাবে না। আর হলো যারা ওই উপরে, যারা একক রাজনীতি করতে চায়, একক ক্ষমতা করতে চায়। মনে রাখবেন ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ ভালো। কেন ভালো বললাম? ইসলামী আন্দোলন বিগত দিনে দুর্নীতি করে নাই, আগামীতেও করবে না। নেতা ভালো হওয়ার একটা লজিক আছে, লজিকটা আমি আপনাদেরকে দেই। যেই মানুষটা বিগত দিনে ভালো, বর্তমানে ভালো, আশা করা যায় সে সামনে ভালো করবে। যার পেছন ভালো, বর্তমান বলেন না, যার পেছন মানে কি? অতীত ভালো, বর্তমান ভালো, তার ভবিষ্যৎ ভালো। অতীত ভালো না, বর্তমান ভালো, সম্ভাবনা আছে ভবিষ্যৎ খারাপ হওয়ার। যার অতীত ভালো, বর্তমান ভালো না, তারও সম্ভাবনা আছে ভবিষ্যৎ খারাপ হওয়ার। কিন্তু যার অতীত ভালো, বর্তমানও ভালো, সবাই বলেন, যার অতীত ভালো, বর্তমান ভালো, ভবিষ্যৎও। ইসলামী আন্দোলনের অতীত ভালো, বর্তমান ভালো, ভবিষ্যৎও ভালো। ইসলামী আন্দোলন বিগত দিনে ইসলামের পক্ষে রাজনীতি করেছে, এখনো করছে। ইসলামী আন্দোলন বিগত দিনে বাংলাদেশের পক্ষে রাজনীতি করেছে, এখনো করছে। ইসলামী আন্দোলন বিগত দিনে মানবতার পক্ষে রাজনীতি করেছে, এখনো করছে। ভবিষ্যতেও তারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করবে, জনগণের পক্ষে রাজনীতি করবে, ইসলামের পক্ষে রাজনীতি করবে, দেশের পক্ষে রাজনীতি করবে। দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, খুন করবে না, গুম করবে না, লুট করবে না, সন্ত্রাসী করবে না, চাঁদাবাজি করবে না, গ্যারান্টি দিয়ে বলা যায়। সুতরাং কোনো চিন্তার প্রয়োজন নাই কে কি বলবে। আরে ভাই, আপনার বিরোধিতা যদি কেউ না করে আপনি পথ চলবেন কেমনে? এটা তো পথ চলার একটা মাধ্যম। কি কথা বলেন না? আপনাকে যখন কেউ ধরে ফেলতে চাবে তখনও তো আপনার পা শক্ত করে আপনি হাঁটবেন। যত বিরোধিতা করবে ইসলামী আন্দোলনের অবস্থান তত শক্ত হবে। এই জন্য বলবো, আমরা প্রত্যেকজন মানুষ, এখানে কেউ সদস্য না, আমরা প্রত্যেকজন কর্মীর দায়িত্ব পালন করবো। শুনেন, অন্যান্য রাজনৈতিক দলের ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য কোথায়? ইসলামী আন্দোলন বিশ্বাস করে পীর সাহেব চরমনাইয়ের যা কাজ আমারও তা কাজ, পীর সাহেব চরমনাইয়েরও যা কাজ একজন সাধারণ কর্মীর, সাধারণ ভোটার, সাধারণ সমর্থকেরও সেই কাজ। কারণ ইসলাম কায়েম করার জন্য পীর সাহেব চরমনাইয়ের রক্ত, ঘাম, মেধা, শ্রমের যেমন প্রয়োজন, ইসলাম কায়েমের জন্য আমারও রক্ত, ঘাম, মেধা, শ্রমের ঠিক তেমন প্রয়োজন। ইসলাম বিশ্বাস করে পীর সাহেব চরমনাইয়ের যে মূল্য আমারও সেই মূল্য।
ইসলাম চরমনের যা কাজ আমারও তাই কাজ। তবে দলীয় শৃঙ্খলা রক্ষার জন্য পীর সাহেব চরমনাইকে আমরা আমির মানি। আমাদের ভবিষ্যৎ ভালো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে ইসলামের পতাকা উঠার আভাস দেখতে পাচ্ছি। আগামীর বাংলাদেশের বাতাসে ইসলামের সুঘ্রাণ পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, কাঁধে কাঁধ মিলাতে পারি, হাতে হাত রাখতে পারি, আগামীতে কোন শক্তি, কোন অপশক্তি ইসলামকে রুখতে পারবে না। আগামীর বাংলাদেশে ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে নিজ দায়িত্বে কাজ করব। কারো সাথে কোনো বিতর্কের প্রয়োজন নেই, কাউকে শত্রু ভাবার প্রয়োজন নেই। প্রত্যেক আমাদের বন্ধু। ইসলাম কায়েমের জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।